মা, বলছিলাম যে আমি কিছুদিনের জন্য মায়ের বাড়িতে যাব। আসলে অনেকদিন হলো মায়ের বাড়িতে যাওয়া হয় না। আমার বাড়ির সবার কথা খুব মনে পড়ছে, তাই আমি ভাবছিলাম কয়েকদিনের জন্য ঘুরে আসি। ঠিক আছে, তাহলে তোমার যখন এতই মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা করছে তাহলে ঘুরে এসো, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? আজ না হয় কাল চলে আসার চেষ্টা করবে। আসলে তুমি তো সবই জানো, এখন আর আমি রান্না বান্না করতে পারি না, সবই তো তোমাকেই করতে হয়। 1-2 দিন না হয় আমি একটু ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব, আর আজকে বিকালেই আমি মায়ের বাড়িতে চলে যাব। এই বলে অর্পিতা মনে মনে খুবই খুশি হয়। আসলে অর্পিতা মায়ের বাড়িতে যেতে চায়, তার পিছনে একটাই কারণ ছিল। মায়ের বাড়িতে গেলে সে ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবে, এমনকি মায়ের বাড়িতে গিয়ে সে তার পছন্দ মতো খাবারও খেতে পারবে। আর অর্পিতা সেই পছন্দের খাবার ছিল পিৎজা। অর্পিতা ছোটবেলা থেকে পিৎজা খেতে খুবই পছন্দ করত, তবে সে ননভেজ পিৎজা কোনো রকম ভাবে খেত না, কারণ অর্পিতা মাছ মাংস খেতে ভালোবাসে না, তাই সে শুধুমাত্র ভেজ পিৎজা খেতেই ভালোবাসে। শ্বশুর বাড়িতে থাকলে সে তার শাশুড়ি মায়ের জন্য পিৎজা খেতে পারে না, আর তাই সে সবসময় মায়ের বাড়িতে যাওয়ার অজুহাত খোঁজে। সেদিন বিকেল বেলা অর্পিতা মায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই সে মায়ের বাড়িতে গিয়ে পৌঁছায়। মা, বাবা, কেমন আছো তোমরা? দেখো আমি চলে এলাম, তোমাদের কথা খুব মনে পড়ছিল। কেন রে, আমাদের কথা হঠাৎ করে মনে পড়লো কেন? আর তোকে দেখে আমার মনে হচ্ছে তুই তো আবার একদিনের জন্যই এসেছিস, কারণ তোকে আমি খুব ভালো করেই চিনি। তুই খুবই অলস, আর তাছাড়া তুই কি জন্য এসেছিস সেটা একটু বলবি? কারণ তুই তো কিছুদিন আগেই আমাদের সঙ্গে দেখা করে গেলি। মা, তুমি তো জানো শ্বশুর বাড়িতে থাকলে আমি কোনোভাবেই আমার পছন্দ মতো খাবার খেতে পারি না, তাই জন্যই তো আমাকে বারে বারে এখানে ছুটে আসতে হয়। আর আমি একদিনের জন্য এসেছি ঠিকই, আমি শুধুমাত্র ভেজ পিৎজা খাবো, এছাড়া আমি আর অন্য কোনো খাবার খাবো না। আর জানো তো মা, শ্বশুর বাড়িতে থাকলে আমার ননদও আমার পিৎজাতে ভাগ বসায়, সেই জন্য আমি আমার ইচ্ছা মতো পিৎজা খেতেই পারি না, জানো? আচ্ছা ঠিক আছে, আমি এবার বুঝলাম তুই কেন এসেছিস এখানে। মানে তুই তোর বাবার টাকাতে পিৎজা খেতে এসেছিস। অর্পিতা, এসব অভ্যাসগুলো কিন্তু ছেড়ে দে। তোর যখন বিয়ে হয়নি তখন তুই যত ইচ্ছা তোর বাবার টাকা উড়িয়েছিস, তখন কি আমি তোকে কিছু বলেছি? কিন্তু এখনকার ব্যাপারটা আলাদা। দেখেছো বাবা, মা আমাকে এখান থেকে চলে যেতে বলছে, তার মানে আমি তোমার টাকা নিই বলে মায়ের রাগ হয়? ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে না না অর্পিতা মা, তুই ভিতরে আয়, তোর মায়ের কথা কিছু ভাবিস না। জানিস তো তোর মা সবসময় এরকমই কথা বলে। আরে বাবা, আমি কি তোকে কিছু বলেছি? তাহলে তুই কেন চলে যাবি? আচ্ছা দাঁড়া, তোর মন ভালো করার জন্য আমি একটা ভেজ পিৎজা অর্ডার করে দিচ্ছি। কি সত্যি? ঠিক আছে বাবা, তাহলে আমি খুব খুশি। কিন্তু বাবা, তুমি একটা নয়, আমার জন্য 3-4টে অন্তত পিৎজা অর্ডার করবে। আর হ্যাঁ, সবচেয়ে বড় লার্জ সাইজের পিৎজা অর্ডার করবে, ঠিক আছে? আর ভেজ পিৎজা বিভিন্ন রকম আলাদা আলাদা করবে, ভেজ ওভারলোডেডটা অবশ্যই করবে, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তোর মায়ের কথায় কিছু না মনে করে যা, এখন তুই তোর রুমে চলে যা। পিৎজা দিয়ে গেলে তোর মা তোর রুমে নিয়ে চলে যাবে। এই শুনে অর্পিতা খুবই খুশি হয়। আসলে তন্ময় বাবু তার একমাত্র মেয়ে অর্পিতাকে ছোটবেলা থেকেই খুবই ভালোবাসে, আর সবসময় তার ছোট বড় সমস্ত ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। তাই তন্ময় বাবু কখনোই তার মেয়ের উপর রাগ করে থাকতে পারতো না। সেই জন্য অর্পিতা তার বাবার কাছে যখন যেটা চাইতো তার বাবা তখনই নিয়ে এসে দিত। এমনকি বিয়ে হয়ে যাওয়ার পরও অর্পিতা বারে বারে তার বাবার বাড়িতে চলে আসতো, কারণ সে তার বাবার টাকাতে পিৎজা খেতে পছন্দ করত। আর এভাবেই কিছুদিন কাটে, আর অর্পিতা এরই মধ্যে আবার বাপের বাড়িতে চলে আসে। আর সে মনের খুশিতে বাপের বাড়িতে বসে বসে পিৎজা অর্ডার করতে থাকে। কখনো কখনো তার ইচ্ছে হলে সে বড় কোনো হোটেল বা রেস্টুরেন্টেও পিৎজা খেতে চলে যায়। আর এভাবেই কয়েকদিন কাটলে অর্পিতার শাশুড়ি মা তাকে ফোন করে। কি গো বৌমা, কতদিন হয়ে গেল, তুমি এখনো বাড়িতে এলে না কেন? তোমাকে যে আমি বললাম 2-3 দিন পরেই চলে আসবে, কিন্তু এতদিন হয়ে গেল তুমি এখনো বাড়িতে আসছো না কেন? তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। আসলে মা, আমি তো এখন বাড়ি যেতে পারবো না, কারণ আমার শরীর প্রচন্ড অসুস্থ, তাই বাবা মা আমাকে এখন এখান থেকে যেতে দিচ্ছে না। আপনি চিন্তা করবেন না, আমি একটু সুস্থ হই, তারপরেই আমি বাড়ি চলে যাব। এই বলে অর্পিতা তার শাশুড়ি মায়ের ফোন রেখে দেয়, আর মজা করে ভেজ পিৎজা খেতে শুরু করে। আপনি তো জানেন আমি এখানে কতটা সুস্থ আছি আর কতটা আনন্দে আছি। শ্বশুর বাড়িতে থাকলে আমি কিছুতেই আমার পছন্দের খাবার খেতে পারি না, এমনকি আমার বড় আমাকে পিৎজা অর্ডার করার জন্য টাকা দিতে চায় না। আর এখন আমি মায়ের বাড়িতে এসে মনের আনন্দে যত ইচ্ছা পিৎজা খেতে পারছি, আর উনি নাকি এখন আমাকে বাড়ি যেতে বলছেন। আমি মোটেই এখন বাড়ি যাব না।
এই, তুই তো শাশুড়ি মাকে মিথ্যা কথা বললি কেন? তুই তো একদমই সুস্থ, আর তুই তো বেশ বসে বসে পিৎজা খাচ্ছিস। তাহলে তোর শাশুড়ি মাকে মিথ্যা কথা বলার কি দরকার ছিল? দাঁড়া, আমি তোর শাশুড়ি মাকে এখনই ফোন করে সব জানিয়ে দিচ্ছি, তারপর তুই মজা বুঝতে পারবি। তোর বাবার বাড়িতে বসে বসে পিৎজা খাওয়া বেরিয়ে যাবে। মা, তুমি এটা একদমই করতে পারো না, ঠিক আছে? আমি জানি তুমি আমাকে মোটেই পছন্দ করো না, কারণ আমি বসে বসে এখানে তোমাদের টাকা ধ্বংস করছি, তোমাদের টাকাতে পিৎজা খাচ্ছি, তাই জন্য তোমার রাগ হচ্ছে, তাই তো? কিন্তু মা, আমি তো তোমার বাবার টাকাতে পিৎজা খাচ্ছি না, আমি নিজের বাবার টাকাতে পিৎজা খাচ্ছি। আর তাছাড়া আমি তো কিছুদিন পরেই বাড়ি চলে যাব। তুমি প্লিজ আমার শাশুড়ি মাকে কিছু বলো না। অর্পিতা, তুই যদি আর কিছুদিন পর তোর শ্বশুর বাড়িতে না যাস, তাহলে কিন্তু আমি তোর শাশুড়ি মাকে সবকিছু বলে দেব, যে তুই কেন বারে বারে বাপের বাড়িতে চলে আসিস, আর কেন ওনাকে মিথ্যা কথা বলিস। এটাও বলবো যে তুই আজকেও তোর শাশুড়ি মাকে মিথ্যা কথা বলেছিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কিছুদিন পরেই চলে যাব। তুমি এরকম করছো যেন এখনই আমি শ্বশুর বাড়ি চলে গেলে তোমার ভালো হয়। এভাবেই বেশ কিছুদিন কাটে, আর হঠাৎই একদিন অর্পিতা ব্যাগপত্র গুছিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যাবে বলে রেডি হয়। কিরে মা, তুই এত তাড়াতাড়ি চলে যাবি? আমি তো ভাবলাম তুই আরো বেশ কিছুদিন থাকবি, আর থাকলে তুই তোর পছন্দের ভেজ পিৎজাও খেতে পারতিস। কিন্তু মা তো আমাকে সবসময় চলে যাওয়ার কথা বলছে। আমার মাঝে মধ্যে মনে হয় এটা আমার সৎ মা। মা আমার সঙ্গে কখনোই ভালো ব্যবহার করে না, তাই আমি এখানে আর থাকবো না, আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আর এই নে, কিছু টাকা রেখে দে, তোর যখন ইচ্ছা করবে তখন তুই পিৎজা অর্ডার করে খেয়ে নিবি, কেমন? এই বলে তন্ময় বাবু অর্পিতাকে কিছু টাকা দেয়, কিন্তু টিনা দেবী বারে বারে অর্পিতাকে টাকা দিতে বারণ করে। তবুও অর্পিতা কোনো কথা শোনে না। সে বাবার কাছ থেকে টাকা নিয়ে খুশি মনে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই অর্পিতা শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে সে অসুস্থ হওয়ার নাটক করতে শুরু করে, কিন্তু তার শাশুড়ি মা সেই দিকে কোনো পাত্তা দেয় না। এভাবেই সেই দিনটা কাটে। আর পরের দিন বিকালে অর্পিতা যখন তার ঘরে বসেছিল, এমন সময় আসার সময় বাবা তো আমাকে টাকা দিয়েছে, আর সেই টাকা এখনো আমার কাছেই আছে, তাই আজ আমি পিৎজা অর্ডার করব। আমাকে খুব সাবধানে কাজটা করতে হবে, যদি শাশুড়ি মা একবার দেখে ফেলে তাহলে আমার আর রক্ষে নেই। আর তার চেয়েও বড় কথা, যদি আমার ননদ পিৎজা দেখে ফেলে তাহলে ওই রাক্ষসের বাচ্চাটা সব পিৎজা খেয়ে নেবে। এই বলে অর্পিতা ভেজ পিৎজা অর্ডার দেয়, তাও আবার একসঙ্গে অনেকগুলো পিৎজা অর্ডার করে। এভাবে তার কাছে যা টাকা ছিল সে একদিনেই সব টাকা শেষ করে দেয়। আর পিৎজা অর্ডার করার পর সে পিৎজার জন্য অপেক্ষা করতে শুরু করে। সে তাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আর এভাবেই কিছুক্ষণ কাটে। অর্পিতাকে এভাবে এদিক ওদিক করতে দেখে তার ননদ পূজা বলে, কি গো বৌদি, তুমি আবার এদিক ওদিক করছো কেন? তুমি কি দাদার জন্য অপেক্ষা করছো? দাদা তো অফিস থেকে ফিরবে সেই রাত হয়ে যাবে, আর এখন তো বিকেল বেলা। তুমি এখন থেকেই দাদার জন্য অপেক্ষা করছো, নাকি অন্য কারোর জন্য অপেক্ষা করছো? মানে তোমার কোনো পার্সেল আসবে নিশ্চয়ই। আমার এই কুচুটা ননদটা ঠিক বুঝে যাবে আমি কি জন্য এখানে দাঁড়িয়ে আছি। না না, মোটেই সত্যি কথাটা বলা যাবে না, তাহলে আমার পিৎজাতে ভাগ বসাতে চলে আসবে। আসলে পূজা কি জানো তো, আমি একটু হাঁটাচলা করছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম তো, তাই আমার পাটা কেমন যেন ব্যথা ব্যথা করছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। তুমি আমাকে মিথ্যা কথা বলছো বৌদি? ঠিক আছে, আমিও তোমার দিকে ভালো করে নজর রাখবো। আমি দেখবো তুমি কিসের জন্য অপেক্ষা করছো। আর তুমি যা কুড়ে, তুমি হাঁটাহাঁটি করার মেয়ে নও, সেটা আমি ভালো করেই জানি। এই বলে পূজা সেখান থেকে চলে যায়, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে তার বৌদির উপর নজর রাখতে শুরু করে। আর কিছুক্ষণ পর অর্পিতার ভেজ পিৎজা চলে আসে, আর সে খুশি মনে পিৎজাগুলো নিয়ে নিজের রুমে চলে যায়। বৌদিকে পিৎজা নিয়ে যেতে দেখে পূজা মনে মনে বলে, আচ্ছা তাহলে বৌদি তুমি আমাকে মিথ্যা কথা বললে, তাই তো? ঠিক আছে, এবার দেখো আমি তোমার পিৎজাতে কেমন ভাগ বসাই। তুমি সবসময় আমাকে মিথ্যা কথা বলো যাতে আমি তোমার চালাকি ধরতে না পারি, কিন্তু আজকে আমি তোমার চালাকি ধরতে পেরেছি। এবার আমি তোমার ঘরে গিয়ে তোমার সঙ্গে বসে তোমার পিৎজা খাবো, তা না হলে মাকে সব বলে দেবো। এই বলে পূজা তখনই তার বৌদির রুমে যায়। আর অর্পিতা যেহেতু অতগুলো পিৎজা তাড়াতাড়ি খেয়ে শেষ করতে পারে না, তাই সে পিৎজাগুলো কোথায় লুকাবে বুঝে উঠতে পারে না। বৌদি, আমি বুঝতে পেরেছি তুমি পিৎজা পাগল, আর তুমি আমাকে যদি পিৎজা না দিয়ে একাই খেয়ে নাও তাহলে কিন্তু আমি মাকে বলে দেব যে তুমি লুকিয়ে লুকিয়ে পিৎজা অর্ডার করে খাচ্ছ। ননদের কথা শেষ হতে না হতেই সেখানে কমলা দেবী চলে আসে, আর বৌমাকে এতগুলো পিৎজা নিয়ে বসে থাকতে দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি গো বৌমা, তোমাকে আমি পিৎজা খেতে বারণ করেছিলাম তো, তাও তুমি আবার এতগুলো পিৎজা কোথা থেকে পেলে? নিশ্চয়ই অর্ডার করেছো, তাই তো?
তোমার বৌমার কাছে এখন টাকা আছে বলে তোমার বৌমা প্রত্যেক দিন পিৎজা অর্ডার করে খাচ্ছে, তাও আবার তোমাকে লুকিয়ে। তুমি কিছু জানতেও পারো না। তাই জন্যই তো বৌদি সবসময় রুমের দরজা বন্ধ করে পিৎজা খাই, আর বৌদি সবসময় ভেজ পিৎজা অর্ডার করি যাতে আমি খেতে না পারি। কিন্তু বৌদি, তুমি হয়তো জানো না, আমি যেরকম চিকেন পিৎজা খেতে ভালোবাসি সেরকম ভেজ পিৎজা খেতেও ভালোবাসি। তবে বাড়ির সবজির তরকারি খাই না, সেটা আলাদা ব্যাপার। কি গো বৌমা, কিছু বলছো না কেন? আমি তো জানতাম তুমি পিৎজা খাওয়া ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি এভাবে প্রতিদিন আমার চোখে ফাঁকি দিয়ে ভেজ পিৎজা খাচ্ছ। শোনো বৌমা, তুমি তো জানো আমার বাড়িতে একমাত্র আমার ছেলেই রোজগার করে, আর তুমি আমার ছেলের টাকাগুলো এভাবে ধ্বংস করছো। না না মা, আমি আপনার ছেলের কাছ থেকে কোনো টাকা নিইনি। আমি তো আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম। আসলে আমার বাবাই আমাকে জোর করে টাকাগুলো দিয়েছিল, তাই আমি আমার বাবার টাকাতেই পিৎজা অর্ডার করেছি। আপনি দয়া করে এখন আমাকে কিছু বলবেন না। আর পূজা, আমি তোমার জন্য ভেজ পিৎজা অর্ডার করি তা নয়, আমার মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আমি শুধুমাত্র ভেজ পিৎজাই খাই। আচ্ছা, আমি যেটা বুঝলাম, শুধুমাত্র আমার বৌমা একা দোষী নয়, পূজাও সমানভাবে দোষী। কিরে পূজা, তুই তো জানিস আমি পিৎজা একদমই পছন্দ করি না, তাই আমি তোকেও পিৎজা খেতে দিই না। আমার সঙ্গে তোকে কোথাও নিয়ে গেলেও আমি পিৎজা খেতে বারণ করি, কিন্তু আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে তোরা যে ননদ বৌদি প্রত্যেকদিন পিৎজা খাচ্ছিস তা তো আমি কিছুই জানতাম না। তুইও যদি তোর বৌদির মতো এভাবে তোর দাদার টাকা ধ্বংস করে পিৎজা খাস, তাহলে কিন্তু আমি তোর পড়াশোনা ছাড়িয়ে দেব। আমি তোদেরকে পিৎজা খেতে বারণ করছি তা নয়, মাসে একবার কিংবা দুবার ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন পিৎজা খাওয়া একদমই ঠিক নয়। না না মা, আমি আর বৌদির কাছ থেকে পিৎজা খাবো না। আর বৌদি যদি পিৎজা খাই, আমি দেখতে পেলে তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে? তুমি আমার পড়াশোনাটা ছাড়িও না। আর আমি এখন বিয়েও করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। এভাবেই পূজা তার মায়ের হাত থেকে বেঁচে যায়। কিন্তু অর্পিতা এখনো পর্যন্ত তার শাশুড়ি মায়ের হাত থেকে বাঁচতে পারে না, তাই অর্পিতাকে তার শাশুড়ি মা অনেক ছোট বড় কথা শোনাতেই থাকে। এর ফলে অর্পিতা তার শাশুড়ি মাকে মিথ্যা কথা বলার জন্য এবং লুকিয়ে লুকিয়ে পিৎজা খাওয়ার জন্য শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে অর্পিতা প্রত্যেক দিনই পিৎজা খাওয়ার কথা চিন্তা করে না, আর নাইবা সে লুকিয়ে লুকিয়ে বাইরে কোনো হোটেল বা রেস্টুরেন্টে পিৎজা খেতে যায়। এখন অর্পিতা এবং তার ননদ মাসে 2 থেকে 1 বারই পিৎজা খায়। এভাবেই অর্পিতা ধীরে ধীরে তার পিৎজা পাগলামি ছেড়ে দেয় এবং পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।